কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রাশ সাদা বরফে মোড়া পাহাড়, ডাল লেকে শিকারায় চড়ে ঘুরে বেড়ানো কিংবা রং বেরঙের টিউলিপ ফুলের সমাহার। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। তবে ভূস্বর্গ বলার আগে জেনে নেওয়া উচিত স্বর্গ কি। স্বর্গ হলো এমন একটি জায়গা যা আমাদের কল্পনায় বিরাজমান। স্বচোখে আমরা কেউই স্বর্গকে চাক্ষুষ করিনি। আমি নিজে কাশ্মীর ঘুরে এসে এটুকুনি বুঝেছি যে যদি কোনো ফেরিটেলের জগৎ হতো তাহলে বোধহয় কাশ্মীরের মতনই সুন্দর হতো। 8 থেকে 80 যারাই কাশ্মীর ঘুরে এসেছে প্রত্যেকের মুখে এই একই ব্যাখ্যা শুনেছি। আজ সেই সুন্দর উপত্যকায় আমাদের কাটানো কিছু দিনের গল্প শোনাবো আপনাদেরকে। ভূস্বর্গ কাশ্মীর ঘোরার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো জম্মু তাওয়াই। এই জম্মু তাওয়াই যাওয়ার জন্য আমাদের কলকাতার আশেপাশে যে কটি বড় বড় স্টেশন রয়েছে সেখান থেকে হাতে গোনা মাত্র কয়েকটি ট্রেনই চলে। তার মধ্যে একটি মাত্র ট্রেন সপ্তাহের প্রত্যেক দিনই ছাড়ে, 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যা কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 নাগাদ ছাড়ে এবং প্রায় 45 ঘন্টার জার্নি কভার করে তৃতীয় দিন সকাল 8:50 নাগাদ জম্মু তাওয়াই পৌঁছে দেয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 755 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1890 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 2005 টাকা করে জনপ্রতি এবং এসি 2 টায়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। যেহেতু এই ট্রেনটি বেশ লম্বা জার্নি কভার করে তাই এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের সুবিধা পাবেন, তাই খাওয়া দাওয়া নিয়ে নো চিন্তা। এছাড়াও আরও দুটি ট্রেন রয়েছে যেগুলো উইকলি চলে। একটি হলো হিমগিরি এক্সপ্রেস যা হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং অন্যটি হলো হামসফর এক্সপ্রেস যা শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে। কাশ্মীর ট্যুরটাকে খুব স্মুথলি এবং হ্যাসেল ফ্রি করার জন্য আমরা এবার যোগাযোগ করেছিলাম ট্যুর পিকার্সের সাথে। এই সম্পূর্ণ কাশ্মীর ট্যুর ওনারাই আমাদের জন্য সাজিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে ভীষণ ভালোভাবে ঘুরিয়েছেন। 5 নাইট 6 ডেজের ট্যুর করেছিলাম আমরা। আপনারা আপনাদের সুবিধা মতো দিনের সংখ্যা বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন। ট্যুর পিকার্সের ওনার মানে বিশ্বজ্যোতি দা যেহেতু একজন বাঙালি, ওনার পুরো নাম বিশ্বজ্যোতি সাহা, তাই দাদার সাথে আমাদের কানেক্ট করতে ভীষণ সুবিধা হয়েছে। কাশ্মীর হলো এমন একটা জায়গা যেখানের ভাষা, খাওয়ার দাওয়ার সব কিছুই আমাদের থেকে একটু আলাদা, তাই এরকম একটা জায়গায় একজন বাঙালির সান্নিধ্যে থাকাটা ভীষণ উপকারী বলে আমার মনে হয়েছে। সমস্ত ছোট ছোট জিনিসে আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি এবং সমস্ত প্রবলেম উনি নিমেষের মধ্যেই সলভ করে দিয়েছেন। ট্যুর পিকার্সের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা যারা ভাবছেন প্ল্যান করবেন কাশ্মীর, তারা ওনার সাথে একবার কথা বলতেই পারেন। আমাদের এই সম্পূর্ণ ট্যুরটা ছিল জম্মু টু জম্মু, মানে জম্মু তাওয়াই স্টেশন থেকে আমাদের পিক আপ করেছিল এবং ড্রপও করেছিল আমাদেরকে জম্মু তাওয়াই স্টেশনেই। সেখান থেকেই আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল। আপনারা চাইলে কাটরা স্টেশনেও আপনাদেরকে ড্রপ করা যেতে পারে। যারা বৈষ্ণোদেবীকে দর্শন করে তবে কলকাতা ফিরতে চাইছেন তারা কাটরা স্টেশনে ড্রপ নিয়ে সেখান থেকে বৈষ্ণোদেবীকে দর্শন করে তারপর কলকাতা ফিরতে পারেন। এছাড়া যারা নিজেরা একা একা কাশ্মীর এক্সপিরিয়েন্স করতে চাইছেন তাদের কাছে তো অপশান রয়েছেই। জম্মু তাওয়াই স্টেশন থেকে শ্রীনগরের ডিস্টেন্স প্রায় 253 কিলোমিটারের মতো, বেশ অনেকটা সময় লাগবে। তাই রাস্তায় আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো সেরে নিতে পারেন এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়েও নিতে পারেন, কারণ আজকে সারাদিন আপনাদের সেরকম কোনো সাইট সিন থাকবে না। শ্রীনগরে আমাদেরকে যে হোটেলটা প্রোভাইড করা হয়েছিল হোটেলের নাম ছিল হোটেল নিশার। ওয়েলকাম টু শ্রীনগর। শ্রীনগরে আমরা এই রুমেই থাকবো, ভীষণ সুন্দর রুমটা। হোটেলে পৌঁছে একটা লম্বা জার্নির ক্লান্তি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ডাল লেকের উদ্দেশ্যে বেরোলাম। তবে আপনারা এই দিন চাইলে
লালচকও ঘুরে আসতে পারেন। আমাদের এদিককার কোনো সিমই জম্মু কাশ্মীরে ঢোকার পরে কাজ করে না, মানে তাতে নেটওয়ার্ক থাকে না। তাই জম্মু কাশ্মীর ঢোকার পরে আপনাকে ওখানকার সিম নিতে হবে যদি আপনি ওখানে ফোনের ইউজ করতে চান। লালচক একটি জমজমাট জায়গা। হ্যাঁ, এই সেই লালচক, বহু বিতর্কিত লালচক। তবে এখনকার লালচক আর তখনকার লালচকের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। একেবারে জমজমাট দেখে মনে হবে দার্জিলিং বা গ্যাংটকের মল রোডে চলে এসেছেন আপনারা। ভীষণ সুন্দর, আশেপাশে প্রচুর কেনাকাটার দোকান রয়েছে, এখান থেকে শপিং করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন এবং পুরো সন্ধেটা ভীষণ মজা করে কাটাতে পারবেন। রয়েছে বেশ অনেকগুলি বসার জায়গাও। আর লালচক ঘুরতে গেলে এই যে সুন্দর ঘড়িটা, এর সামনে ফটো তুলতে কিন্তু একদম ভুলবেন না, এটাই কিন্তু আপনার স্মৃতির পাতায় থেকে যাবে। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড ছিল না। তবে ডাল লেকের আশেপাশে রয়েছে প্রচুর দোকান, আপনারা ওখান থেকেও চাইলে ডিনার সেরে নিতে পারেন। এই দিন একটু তাড়াতাড়ি হোটেলে ফিরে আসাই ভালো। একে তো এত লম্বা একটা জার্নির ক্লান্তি, তার ওপর পরের দিন সকাল সকাল বেরোতে হবে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 85 কিলোমিটার মতো, সময় লাগে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। কাশ্মীর যাওয়ার জন্য প্রায় সারা বছরই ভালো সময়, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। পার্বত্য এলাকায় বর্ষাকালটা একটু রিস্কি হয় বইকি। টিউলিপ দেখার জন্য সবচেয়ে ভালো সময় হলো মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু। এছাড়া বরফ দেখার জন্য যারা যেতে চাইছেন তারা শীতকাল বাঁচতে পারেন। আর আপেলের সিজন তো রয়েইছে। সোনমার্গে পৌঁছে গেছি। এখন আমি দাঁড়িয়ে আছি 8,960 ফিট উচ্চতায় সোনমার্গে। দারুণ সুন্দর এই সোনমার্গ। বরফ থাকলে চারিদিক পুরো বরফে ঢেকে থাকে, সাদা হয়ে থাকে। এখন চারিদিকে গ্রিনারি রয়েছে। এখানে চাইলে আপনারা দুটো সাইট সিন আছে, সেগুলোও করতে পারেন। এই সোনমার্গ থেকে আপনারা 2 জায়গায় সাইট সিন করতে পারেন। একটা হচ্ছে 0 পয়েন্ট বা জোজিলা পাস, এখানে আপনারা গাড়ি করে যেতে পারেন। গাড়িতে খরচা পড়বে ওই অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 4,500 টাকা মতো, যে যেরকম বার্গেনিং করতে পারবেন সেই বেসিসে আপনাদের প্রাইসটা পড়বে আর কি। আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সি থ্রুতে আসেন, এই সোনমার্গ পর্যন্ত ট্রাভেল এজেন্সির গাড়ি আসবে, আপনাদেরকে নামিয়ে দেবে। এর পরের যে দুটো সাইট সিন রয়েছে এগুলো কিন্তু আপনাদের নিজে টাকা খরচা করে করতে হবে। কোনো ট্রাভেল এজেন্সি এই টাকাগুলো আপনাদেরকে দেবে না বা এই সাইট সিনগুলো আপনাদেরকে করাবে না, কারণ ট্রাভেল এজেন্সির গাড়ি বা আপনারা যদি এরমও কোনো গাড়ি নেন, শ্রীনগর থেকে কোনো গাড়ি নিয়ে এসছেন, সেই গাড়িও আপনাদেরকে কিন্তু সামনে নিয়ে যেতে পারবে না, কারণ ওদের এখানেই পার্কিং রয়েছে। এটা একটা সিন্ডিকেটের ব্যবসা চলে আর কি। এখানে আরেকটা সাইট সিনও হয়, সেটা হলো থাজিয়াস গ্লেসিয়ার। এই জায়গাটায় আপনারা ঘোড়া করে ঘুরতে পারেন। ঘোড়ার ভাড়া বিভিন্ন রকম বলছে, 1800-1600। লাস্টে আমরা অনেকক্ষণ ধরে এখানে যাচ্ছি না, দাঁড়িয়ে আছি বলে আমাদেরকে 250 টাকাতেও বললো যে 250 টাকা করে নিয়ে যাবে। তো এটা ডিপেন্ড করবে আপনি কতটা দরদাম করতে পারেন তার উপরে। সোনমার্গ থেকে আরও অনেকগুলি পয়েন্টে এক্সট্রা আপনারা ঘুরে নিতে পারেন। এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট আপনাদেরকে করতে হবে। তবে যার সাথেই যান আগে থেকে ভালোভাবে দরদাম করে কথাবার্তা বলে নেবেন। আমরা যেই সময় ভিজিট করেছিলাম সেই সময় বরফ ছিল না, তাই আমরা আর এক্সট্রা করে কোনো সাইট সিনই করিনি। সোনমার্গ ঘুরে হোটেলে যেতে পারেন, আবার গাড়িকে বলতে পারেন আপনাদেরকে ডাল লেকের সামনে নামিয়ে দিতে। ডাল লেকের সামনে বেশ কয়েকটা ভালো ভালো দোকান রয়েছে, যেরকম একটি মিষ্টির দোকান রয়েছে, তবে এখানে শুধু মিষ্টি নয়, সাথে সাথে কিছু স্ন্যাক্সও পাওয়া যায়। মিষ্টির দোকানের নাম হলো নাথুস সুইট। বেশ সুন্দর খাবার দাবার এখানে, একটু এক্সপেন্সিভ কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের। টেস্ট বদলের জন্য বেশ ভালো। এছাড়া খ্যামচকের সামনে একটি বড় কাবাবের মার্কেট রয়েছে, অনেকগুলি কাবাবের দোকান রয়েছে, ওখান থেকে কাবাবও ট্রাই করতে পারেন আপনারা। আর স্ট্রিট শপিং তো রয়েছেই। আমাদের হোটেলটা কিন্তু খ্যামচকের সামনেই ছিল। তৃতীয় দিন আমরা ঘুরে দেখব সবচেয়ে আকর্ষণীয় জায়গা গুলমার্গ। তবে এই গুলমার্গে যাওয়ার আগে আপনাদেরকে আগে থেকেই কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যেমন যাদের শ্বাসকষ্ট হয় তারা শ্বাসকষ্টের ওষুধ ডাক্তারকে বলে পরামর্শ নিয়ে যাবেন। বমির ওষুধ সঙ্গে রাখবেন। ঠান্ডার সমস্ত জিনিসপত্র ক্যারি করবেন এবং আগে থেকেই
গন্ডোলা রাইড করার জন্য গন্ডোলার টিকিট কেটে রাখবেন। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে মাত্র 55 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো। গন্ডোলার টিকিট 2 মাস আগে দেওয়া হয়, ঠিক যেরকম ট্রেনের টিকিট 2 মাস আগে দেওয়া হয় আজকাল, সেই রকমই। তাই 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটার পরেই প্ল্যান করে গন্ডোলার টিকিট কেটে নিতে কিন্তু একদম ভুলবেন না। কাশ্মীর সিরিজের ডে বাই ডে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। গন্ডোলা রাইডে যাওয়ার জন্য আমাদেরকে একটা গাড়ি নিতে হলো পার হেড, মানে অনেক টাকায় বলছিল, বার্গেনিং করে লাস্ট পর্যন্ত 200 টাকায় করলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। শৈলিয়ার মা অলরেডি গাড়িতে উঠে বসে আছে। পার্কিং থেকে গন্ডোলা রাইড পর্যন্ত যাওয়ার জন্য যে খরচাটা হয় সেটা আপনাকে নিজেকেই দিতে হবে, কোনো ট্যুর এজেন্সি এই খরচাটা প্রোভাইড করে না, যেহেতু ওখানে সিন্ডিকেট চলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গন্ডোলা রাইডের সামনে। এখান থেকে ফেজ 1 এর গন্ডোলা পাওয়া যায়। প্রচুর বড় লাইন পড়ে গেছে দেখছি। গন্ডোলা রাইডের জন্য অনলাইনের যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকেই ওয়েবসাইট খুলতে পারবেন। সম্পূর্ণ গন্ডোলা রাইড 2টো ফেজে হয়। গন্ডোলা রাইডের জন্য 2বার টিকিট কাটতে হয়। প্রথম ফেজের ভাড়া আমরা যখন কেটেছিলাম তখন আমাদের থেকে নিয়েছিল 800 টাকা করে জনপ্রতি। এর মধ্যে যাওয়া এবং আসা দুটোর ভাড়াই ধরা থাকে, এবং দ্বিতীয় ফেজের ভাড়া জনপ্রতি 1000 টাকা করে পড়েছিল আমাদের। এটার মধ্যেও যাওয়া এবং আসা দুটোরই ভাড়া ধরা থাকে। সেকেন্ড ফেজের টিকিট শুধু আপনারা কাটতে পারবেন না, সেকেন্ড ফেজে যেতে হলে প্রথম ফেজের টিকিট কাটতেই হবে। তবে আপনারা চাইলে শুধু প্রথম ফেজেও যেতে পারেন, প্রথম ফেজ করে আবার ফিরে আসবেন সেকেন্ড ফেজে, সেক্ষেত্রে আপনাদের যেতেও হবে না আর টিকিটও কাটতে হবে না। আমাদের এই ফেজ 1 এর ওপর রাইডটা হবে গুলমার্গ থেকে গংডোরি পর্যন্ত। মোটামুটি লাইন দিতে হলেও 10 মিনিট মতো। বাইরে শুধু ভিউটা দেখুন কি সুন্দর। দাঁড়িয়ে আছি গুলমার্গের কংডোরিতে। গুলমার্গ থেকে এই কংডোরি পর্যন্ত, মানে এই জায়গাটাকে কংডোরি বলা হয় ফেজ 1। এই কংডোরি হচ্ছে 8530 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে এখন পুজোর সময় অক্টোবর মাসে বরফ নেই, এখানে গ্রিনারি রয়েছে, সবুজই সবুজ, এবং বাদিয়া কি বলবো আর, এরকম সুন্দর সিনিক বিউটি, ওর জন্যই মনে হয় কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। দারুণ সুন্দর লাগছে, আমরা খুব এনজয় করছি। আপনারাও আসুন, আশা করি আপনারাও এনজয় করবেন। ঘোড়ার ওপরে চেপে আমি আর মা ফটো তুলেছিলাম, বার্গেনিং করে 80 টাকায় ঠিক হয়েছিল। ওনারা বলছে এখানে 5টা 6টা পয়েন্ট দেখাবে, টোটাল 1800 টাকা লাগবে বলছে। আর বার্গেনিং করতে পারেন, সবাই জানেন সমস্ত জায়গায় বার্গেনিং হয়ে থাকে। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু লাইন দিতে হবে। এই যে দেখছেন লাইন পড়েছে, বেশ বড় লাইন পড়ে। একটা রোপের ভেতরে কিন্তু ম্যাক্সিমাম 6 জনকে বসাচ্ছে। সেকেন্ড ফেজের রোপওয়ে রাইডটাও দারুণ সুন্দর ছিল, অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল। সেকেন্ড ফেজের এই জায়গাটার নাম হচ্ছে আফারওয়াত। এটা কিন্তু অনেকটা হাইটে অবস্থিত, আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়, অসাধারণ দৃশ্য দেখতে পাবেন আপনারা। শীতকাল যখন বরফের সময়, তখন আপনাদের এই সেকেন্ড ফেজ পর্যন্ত যাওয়ার প্রয়োজনই হবে না। আপনারা প্রথম ফেজে অথবা গুলমার্গে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানেই বরফ পেয়ে যাবেন। যদি বছরের অন্য সময় যান সেক্ষেত্রে সেকেন্ড ফেজে বরফ দেখার চান্সেস অনেক বেশি থাকে। কাশ্মীর এমন একটা জায়গা যেখানে বছরের বেশিরভাগ সময়ই বরফ পাওয়ার চান্সেস থাকে। তবে আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, আমরা কিন্তু বরফ পাইনি। কাশ্মীর এমন একটি জায়গা যা এক এক ঋতুতে এক এক রকম দেখতে লাগে। সবুজে মোড়া কাশ্মীরও কিন্তু বরফে মোড়া সাদা কাশ্মীরের তুলনায় কিছু কম যায় না। গুলমার্গ থেকে শ্রীনগর ফেরার পথে রয়েছে বেশ কয়েকটি আপেলের বাগান। আমরা গিয়েছিলাম আপেলের সিজনে। আপনারা যদি কেউ আপেলের সিজনে ভিজিট করেন তাহলে এই বাগানগুলিতে ভিজিট করতে একদম ভুলবেন না। গাছ ভর্তি আপেল এবং নিজে হাতে সেই আপেল পিক করার অনুভূতি অসাধারণ। পরের দিন আমরা হোটেল থেকে চেক আউট করে লাগেজপত্র গুছিয়ে গাড়িতে চেপে বসবো। আজ আমরা ঘুরে দেখব শ্রীনগরের লোকাল সাইট সিন। তবে লাগেজপত্র নিয়ে বেরোনোর আরও একটা অন্য উদ্দেশ্য রয়েছে। আজ আমরা রাত্রি যাপন করব হাউস বোটে। আমরা আমাদের প্যাকেজের সাথে এক্সট্রা করে হাউস বোটে স্টে
ইনক্লুড করেছিলাম। আপনারা চাইলেও এই অসাধারণ একটি অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারেন। তবে এই হাউস বোটে এক রাত্রি যাপনের জন্য আপনাদের প্যাকেজের যে কস্ট রয়েছে তার সাথে পার হেড 1000 থেকে 1200 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো আমাদের শ্রীনগরের ফার্স্ট সাইট সিন শঙ্করাচার্য টেম্পল। এই নিচটা থেকে আপনাদেরকে বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। প্রায় শুনলাম নাকি 250টার মতো সিঁড়ি আছে। ওয়াও, এই দেখুন ডাল লেকের ভিউ দেখুন। এটাই হলো শঙ্করাচার্য টেম্পল। আচ্ছা, মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভেতরে দেখাতে পারলাম না। আচ্ছা, ভেতরে একটা শিবলিঙ্গ আছে বেশ বড় মাপের। আমাদের নেক্সট পরে চলে আসলাম, সেটা হচ্ছে নিশাদ গার্ডেন। টিকিট কেটে নিয়েছি, চলুন এখন এন্টার করা যাক। পার হেড বললাম 30 টাকা করে নিল। মোঘল আমলে শ্রীনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মোঘল স্থাপত্য রয়েছে। এই নিশাদ বাগান তার মধ্যে অন্যতম, এবং এই শ্রীনগরে অবস্থিত বাগানগুলির মধ্যে এই নিশাদ বাগান হলো দ্বিতীয় বৃহত্তম। প্রচুর রকমের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে এই নিশাদ বাগান। বলা হয় নূরজাহানের বড় ভাই আসিফ খান 1633 খ্রিস্টাব্দে এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেন। শালিমার গার্ডেনের ভেতরে ঢুকতে গেলেও কিন্তু এন্ট্রি ফি লাগে, পার হেড 30 টাকা করে। প্রচুর রকমের ফুল গাছ দেখতে পাবে। দুটোই মুঘল গার্ডেন, আগেরটাও এটাও। আগেরটা হচ্ছে মুঘল গার্ডেন নিশাদ, এটা হলো মুঘল গার্ডেন শালিমার। এই গার্ডেনটাও আগের গার্ডেনের মতনই সেম ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। তবে এই গার্ডেনের ভেতরে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো চোখে পড়লো, তবে ভীষণ এক্সপেন্সিভ। মুঘল গার্ডেনগুলির মধ্যে শালিমার গার্ডেনও অন্যতম। সম্রাট শাহজাহান 1619 সালে এই গার্ডেন নির্মাণ করেন। এই শালিমার গার্ডেনটি ফারাহ বক্স এবং ফয়েজ বক্স নামেও পরিচিত। এই শালিমার গার্ডেনের অপোজিট সাইডে বেশ অনেকগুলো দোকান দেখলাম। এখান থেকে খাবার অর্ডার দিলাম। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তারপরে কাশ্মীরি খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। মশালা দোসার দাম নিয়েছে 110 টাকা করে। কাশ্মীরি পোলাও সেটার দাম নিয়েছে 150 টাকা। শালিমার গার্ডেন ঘুরে লাঞ্চ করলাম আমরা। লাঞ্চ করে এখন যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেনের দিকে। বোটানিক্যাল গার্ডেনের সামনে পৌঁছে গেছি। আর এই যে টিকিট কাটলাম, অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে নিল, মানে ওই সেম ফেয়ার, সমস্ত গার্ডেনেই সেম ফেয়ার। শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেনটি অন্য সমস্ত বোটানিক্যাল গার্ডেনের মতোই বিভিন্ন রকমের গাছের সমারোহ দিয়ে সাজানো। এই বোটানিক্যাল গার্ডেনের আরেক নাম জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনটি। 1969 সালে স্থাপন করা হয়েছিল এই বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রচুর প্রজাতির গাছ রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিভিন্ন প্রজাতির ওক গাছের সমারোহ রয়েছে এখানে। প্রায় 1.5 লক্ষেরও বেশি গাছপালা রয়েছে এখানে। বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ হয়ে গেছে। এখন যাব চশমাশাহী আর পরিমহল। এই দুটো জায়গা যাওয়ার জন্য আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন, মানে আলাদা করে ইউনিয়নের গাড়ি নিতে হবে, বা আপনারা চাইলে শেয়ারেও যেতে পারেন। আমি শেয়ারে যাচ্ছি, পার হেড 50 টাকা করে নেবে। এই গাড়িতে করে যেতে হবে। গাড়ি আপনারা পাবেন এই যে সোজা এইখানটাতে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এদিক থেকে এগিয়ে আসবেন, দেখুন এদিকে সব স্ন্যাক্সের দোকান আছে, বা কাউকে জিজ্ঞাসা করবেন এখানে শেয়ার গাড়ি কোথায় পাবেন, ওনারা বলে দেবে। এক একটা স্পটে বললো আধ ঘন্টা করে টাইম দেবে। চশমাশাহীতেও আধ ঘন্টা, আর পরিমহলেও আধ ঘন্টা, আর যেতে আসতে যা টাইম লাগবে। তো গাড়ি এইমাত্র ছাড়লো, চলুন। এই চলে আসলাম পরিমহলের সামনে। এই যে 30 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। এটা হচ্ছে পরিমহল, কি সুন্দর দেখুন। ওয়াও, এখান দিয়ে ভিউটা দেখুন। পরিমহল বা পিয়ার মহল, যা পরীর প্রাসাদ নামেও পরিচিত, এটি জাবারওয়ান পর্বতমালার শীর্ষে অবস্থিত। 1650 খ্রিস্টাব্দে শাহজাহানের রাজত্বকালে এই পরিমহলটি স্থাপিত হয়। চশমাশাহীতে চলে আসলাম। এখানেও কিন্তু এন্ট্রি ফি নিল পার হেড 30 টাকা করে। চলুন ভেতরে এন্টার করা যাক।
চশমাশাহী 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি। শ্রীনগরের 3টে মোগল বাগানের মধ্যে এটি সবচেয়ে ছোট বাগান। এই জল আপনারা খেতে পারেন, এটা নাকি মানে ন্যাচারালি ওয়াটারফলস থেকে একদম আসছে। এখন যাব হাউস বোটে, তার জন্য আমাদেরকে শিকারা নিতে এসছে। এই যে, যদিও শিকারা রাইড এটা আমাদের প্রথম হলেও এরপরেও আমরা শিকারা রাইডে যাব। আচ্ছা, আপনারা যখন হাউস বোট বুক করবেন, এই শিকারা করে যে আপনাদের নিয়ে যাবে এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে আপনাদের হাউস বোট থেকে। এইটা হচ্ছে আমাদের হাউস বোট, ফ্লোটিং ক্যাসেল। দাঁড়িয়ে আছি আমাদের হাউস বোটে যে রুমটা আমাদের জন্য অ্যালট হয়েছে সেই রুমে এলাম, একটুখানি ফ্রেশ হলাম, তারপর চেঞ্জ করে এখন আমরা যাব শিকারা রাইডে। শিকারা রাইড কিন্তু 1 ঘন্টার জন্য হয়, 2 ঘন্টার জন্য হয়। আমরা 2 ঘন্টার জন্য বুক করেছি। বেশ অনেকগুলো জায়গা, যেরকম ফ্লোটিং মার্কেট, আরও কিছু কিছু জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে শিকারা। সেরকমভাবেই কথা হয়েছে ওনাদের সাথে। হাউস বোটের রুমটা ছিল একেবারে সাজানো গোছানো স্বপ্নের মতো। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল হাউস বোটে। একটা হাউস বোট যে এত সুন্দর হতে পারে সত্যিই আমাদের স্বপ্নাতীত ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওয়াশরুমটা, কি সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লেগেছে। হাউস বোটের প্যাকেজের সাথেই ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। দুটো খাবারই আমাদের একেবারে অথেন্টিক কাশ্মীরি খাবার লেগেছে, তাই আমাদের বাঙালিয়ানা টেস্টের সাথে একদমই যায় না। ডাল লেক বিশাল বড় একটি লেক এবং ডাল লেককে ঘিরে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি, এছাড়া শিকারায় চড়ে ঘুরে বেড়ানো। সকাল সন্ধে দুটো সময়ই আপনারা শিকারা রাইড করতে পারবেন। শিকারা রাইড করতে করতে প্রচুর ছোট ছোট শিকারা আসবে, যাতে প্রচুর টুকটাক জিনিসপত্র, খাবার দাবার সমস্ত কিছুই পাবেন আপনারা। সম্পূর্ণটা এনজয় করতে পারেন আপনারা এই ডাল লেকে শিকারায় চড়ে ঘুরতে ঘুরতে। ভীষণই এক অন্যরকম অনুভূতি হয়েছিল আমাদের। তবে ডাল লেকে গেলে কাবাব খেতে একদমই ভুলবেন না, অসাধারণ টেস্ট, অসাধারণ। একটু এক্সপেন্সিভ, তবে খুব ভালো টেস্টি ছিল। ফ্লোটিং মার্কেটটাও আমাদের বেশ ভালো লেগেছে। এখানে জিনিসপত্রের কোয়ালিটিটাও আমাদের বেশ অন্যরকম লেগেছে স্ট্রিট মার্কেটের থেকে। জম্মু কাশ্মীর যেহেতু শীত প্রধান দেশ, তাই এখানে শীতের জামা কাপড় বেশ ফেমাস। তবে জম্মু কাশ্মীরে সবচেয়ে বেশি যে জিনিসটা ফেমাস সেটা হলো পশমিনা। পশমিনা কাজ করা শাড়ি, শাল, চুড়িদার অনেক কিছু পেয়ে যাবেন, এখান থেকে কেনাকাটা করতে পারেন। পরের দিন সকাল সকাল উঠে হাউস বোটকে আরেকবার ভালোভাবে দেখে নিয়ে ব্রেকফাস্ট সেরেই আমরা চেক আউট করে দিলাম। চেক আউট করে আমরা আজকে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 86 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে যেতে। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তায় পড়ল কেসারের দোকান। কেসার, ড্রাই ফ্রুটস আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল এই দোকানগুলোতে। আমাদের ড্রাইভার দাদাই দাঁড় করালো। সেখান থেকেই আমরা দেখলাম কেসারের ফুল কেমন হয়, তারপর কেসার, ড্রাই ফ্রুটস এই সমস্ত কিনে নিয়ে আবার গাড়িতে চেপে বসলাম। আপনারা চাইলেও এখানে ট্রাই করতে পারেন। এখানে বাইরে ছোট ছোট দোকানে কাওয়াও বিক্রি হচ্ছিল। কাওয়া কাশ্মীরের একটি ফেমাস পানীয়, চাইলে আপনারা সেটাও ট্রাই করতে পারেন। শ্রীনগর থেকে যতটা সকাল সকাল পারা যায় ততটা সকাল সকালই বেরোনোর চেষ্টা করবেন, কারণ এই দিন পেহেলগাঁও পৌঁছে পেহেলগাঁওয়ের হোটেলে চেক ইন করে তারপর আপনারা পেহেলগাঁও ঘুরে দেখবেন। পেহেলগাঁও ঘুরে দেখার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে ওখানকার সিন্ডিকেট গাড়ি বুক করতে হবে। ট্রাভেল এজেন্সির গাড়ি আপনাদেরকে এখানে ঘোরাতে পারবে না। আমাদের পেহেলগাঁওয়ের হোটেল ছিল ভীষণ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছিল। খাওয়া দাওয়াও ঠিকঠাকই ছিল। এরপর আমরা হোটেলে চেক ইন করে হোটেলের সাথে কথা বলে একটি গাড়ি বুক করি, লোকাল গাড়ি। পেহেলগাঁওতে ঘোরার মতো 3টে জায়গা রয়েছে, চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। তবে আমরা ঘুরেছিলাম আরু ভ্যালি আর বেতাব ভ্যালি, চন্দনবাড়ি আমরা যাইনি। আপনারা কোন গাড়ি চুজ করছেন এবং কোন কোন পয়েন্ট ঘুরছেন তার উপরে ডিপেন্ড করবে ভাড়া। তবে ওনারা যে ভাড়া বলে সেই ভাড়ার সাথে খুব একটা বেশি বার্গেনিং চলে না। পেহেলগাঁওয়ে ঘুরে দেখার জন্য আরও অনেক স্পট রয়েছে, তবে তার জন্য আপনাদেরকে আরও বেশি দিন পেহেলগ্রামে স্টে করতে হবে। এই 3টে পয়েন্টই বেশিরভাগ লোক দেখে থাকে। পেহেলগামে কী কী ঘোরার জায়গা আছে এবং কোন জায়গার কত ভাড়া সেটার লিস্ট আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। পেহেলগাঁওয়ে এই দিন রাত্রিটা রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল পেহেলগাঁওয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন জম্বু তাওয়াই স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকেই আপনাদের কলকাতায় ফেরার ট্রেন থাকবে।
কলকাতা ফেরার জন্য আপনারা 13152 কলকাতা এক্সপ্রেস ধরতে পারেন। এই ট্রেনটি রাত 8:30 নাগাদ জম্মু তাওয়াই স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনটার অ্যারাইভাল টাইম দুপুর 3:40 নাগাদ। এবার আসি খরচার ডিটেলসে। সবার আগে বলে রাখি, প্যাকেজে যে টাকা আমরা বলছি সেই টাকার বাইরেও কিন্তু আরও এক্সট্রা করে অনেকগুলো টাকাই খরচা হয় জনপ্রতি, এটা মাথায় রাখবেন। সম্পূর্ণ ট্যুরটা হবে 5 নাইট 6 ডেজের। এবার আসি হিসেবে। যে কোনো ট্যুরেই যত বেশি সংখ্যক লোক আপনারা ঘুরতে যাবেন কস্টিং ততটাই কম পড়বে। আমি এখানে আনুমানিক 6 জনের খরচা হিসেব করছি। আমরা যে ট্র্যাভেল এজেন্সির সাথে ঘুরেছিলাম ওই ট্র্যাভেল এজেন্সি আমাদেরকে যে রেট চার্ট দিয়েছিল সেটা অনুযায়ী 6 জন যদি ঘুরতে যান তাহলে পার হেড খরচা পড়বে 10,800 টাকা করে। আমাদের সম্পূর্ণ ট্যুরের 4 রাত আমরা কাটাবো শ্রীনগরে। শ্রীনগরে থাকা এবং খাওয়া দিয়ে মানে ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে পার হেড পার ডে খরচা পড়বে 1200 টাকা করে। তার মানে 1200 ইন্টু 4,800 টাকা খরচা হবে শ্রীনগরে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি। লাঞ্চের খরচাটা কিন্তু এক্সট্রা। এই ট্যুরের একদিন আমরা কাটাবো পেহেলগ্রামে এবং সেখানে পার হেড পার ডে ব্রেকফাস্ট এবং ডিনার দিয়ে খরচা পড়বে 1800 টাকা করে। তার মানে 4,800 প্লাস 1800 টাকা আমাদের হোটেলে ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে খরচা পড়ছে। 6 দিনের গাড়ি ভাড়া পড়বে পার হেড পার ডে 700 টাকা করে। তার মানে 6 দিনে এক একজনের গাড়ি ভাড়া হিসেবে খরচা পড়ছে 4200 টাকা করে। তার মানে একজনের টোটাল কস্ট পড়ছে 6,600 প্লাস 4,200, 10,800 টাকা মাথাপিছু খরচা হচ্ছে। এই 10,800কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 64,800 টাকা। 6 জনের এই খরচাটা হবে। এর বাইরেও কিন্তু অনেক এক্সট্রা খরচ হয়েছিল আমাদের, সেগুলো কিন্তু নিজেদের হিসেবের মধ্যে রাখতে হবে এবং নিজেদেরকেই খরচা করতে হবে। সংখ্যায় যত বেশি সংখ্যক লোক হবেন এই ট্যুরের কস্ট কিন্তু পার হেড ততই কমতে থাকবে। সমস্ত কিছুর জন্য কিন্তু স্ক্রিনে ট্যুর পিকার্সের নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে ট্যুরের এই কস্ট কিন্তু মার্চ মাসের 10 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত, মানে যখন একেবারে পিক সিজন চলে তখন থাকে না, তখন ভাড়া অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে কাস্টমাইজ ট্যুরও প্ল্যান করতে পারেন ওনাদের সাথে। আর যে বাজেট আমি দিলাম তার থেকেও কমে একটা ট্যুর প্যাকেজ হয়, তার জন্যও ওনাদের সাথে কথা বলতে হবে। চাহিদা অনুযায়ী সমস্ত ভাড়াই বাড়ে এবং কমে। ভূস্বর্গের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।